সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ উশু ফেডারেশনের জেনারেল সেক্রেটারি দিলদার হাসান দিলু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই উশু ফেডারেশন সম্পর্কে, যেখানে কাজ কিভাবে পরিচালিত হয়। উশু ফেডারেশন আসলে তো আমি নতুন যে অ্যাডহক কমিটি হয়েছে সেটা আমি আবার পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি প্রায় 16 বছর পর। এই ফেডারেশনটা কিন্তু আমার হাত দিয়ে তৈরি। আমরা আর কয়েকজন মুষ্টিমেয় লোক যারা বাংলাদেশে এই উশুটাকে আমরা প্রতিষ্ঠা করেছিলাম, তাদের উদ্যোগে এটা প্রথম প্রতিষ্ঠিত হয়। 2007 সালে আমরা অক্টোবরে সরকার থেকে অ্যাপ্রিসিয়েশন নিয়ে এটা আলাদা ফেডারেশন হয়। সেই ফেডারেশন থেকে আমরা সেই সময় আমি প্রতিষ্ঠাকালীন জেনারেল সেক্রেটারি ছিলাম। 2010-এর এসএ গেমসের একটা বিরাট সাফল্যের পর আমাকে ওখান থেকে অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছিল। এখন আবার নতুনভাবে আমি অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এই কাজ হলো যে কি আসলে ফেডারেশনের এসে যা দেখলাম, এখন বললে হয়তো এটা একটু বিপক্ষে যায়, সেটা হলো যে আমাকে আবার জিরো থেকে শুরু করতে হচ্ছে। এটা হলো সবার আগে কথা। আমরা যারা ফেডারেশনে নতুনভাবে এসেছি সবাই আমরা চেষ্টা করছি কাজ করার জন্য। আমাদের দায়িত্ব নিয়েছে 2.5 মাস হয়। এই 2.5 মাসের মধ্যে আমরা 2টা প্রোগ্রাম করেছি জাতীয় পর্যায়ে। একটি হলো জাতীয় বিচারক ট্রেনিং কোর্স 2025, আর গত এই যে আপনার আমরা এই মাসেই করলাম 1 থেকে 3 আমরা করলাম হলো আপনার জাতীয় কোচেস ট্রেনিং কোর্স 2025, আরেকটা করলাম, 2টা করলাম। আর এই মাসের আবার 23 থেকে 27 তারিখ মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ, 18তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, সেটা নিয়ে প্রিপারেশন কেমন চলছে? খুব ভালোভাবে চলছে, সবাই খুব আগ্রহ দেখাচ্ছে। আর আমরা এইবার এই প্রথম ন্যাশনাল আমরা যেটা কাজ করছি, খেলোয়াড়দেরকে আমরা একটা সম্মানই দেওয়ার চেষ্টা করছি, যেটা এই 16-17 বছর আর হয়নি, প্রথম আমরা দেওয়ার ব্যবস্থা করছি। সেই সঙ্গে কোচদেরকে প্লাস বিচারকদের, যারা বিচারক থাকবে তাদেরকে আমরা সম্মানজনক একটা সম্মানই দেওয়ার চেষ্টা করছি আর কি, এই প্রথম এই ন্যাশনালে আমরা। আচ্ছা, পুরো সবকিছু মিলিয়ে কারা কারা সহযোগিতা করছেন আপনাদের এবং কাদের সহযোগিতা কাম্য করছেন? আমরা তো চাচ্ছিলাম যে স্পন্সর দরকার আমাদের। বাংলাদেশে তো আসলে ক্রিকেট ফুটবল ছাড়া কোনো স্পন্সর পাওয়া যায় না। তা আমরা স্পন্সরের জন্য অনেক দৌড়ঝাঁপ করছি। 5 দিনের একটা বড় একটা মহাযজ্ঞ হবে, একটা সুন্দর একটা ওপেনিং করতে যাচ্ছি। আর তারও একটা বড় বিষয় হলো যে কি, গত 2 বছর ধরে কিন্তু কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়নি। ফেডারেশন আগে যারা ছিল, কমিটি ছিল, তারা কিন্তু কোনো 2 বছর ধরে কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করতে পারেনি। তা আমাদের কাছে এই দ্রুত এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা আয়োজন করা ফরজ হয়ে গেছে। এই জন্য হয়েছে যে আমাদের সামনে কিন্তু ইসলামিক সলিডারিটি গেম রয়েছে, আবার যেটা সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এরপর আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে আপনার সাফ গেমস অনুষ্ঠিত হবে, সেটা রয়েছে। এই দুটাকে রেখে আমরা এখন যেটা করছি, আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা একটা বাছাই পর্ব মতো আমরা দিচ্ছি। এখান থেকে আমরা ভালো যারা ট্যালেন্ট আছে সেগুলোকে নিয়ে আমরা একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করব। এবং অলরেডি আমরা চীনা এমবাসির মাধ্যমে যোগাযোগ করে 2জন প্রশিক্ষক পেয়েছি। সেই 2জন প্রশিক্ষককে আমাদের কোনো বেতন দিতে হবে না, এটা চীনা এমবাসি দেবেন। আর শুধু তাদেরকে আমাদের থাকা খাওয়াটা এবং একটা পকেট মানি আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা চাচ্ছি যে আসন্ন যে ইসলামিক সলিডারি গেমস এবং এসএ গেমসে একটা ভালো রেজাল্ট করার জন্য, যেন স্বর্ণপদক দিয়ে আমরা দেশকে যেন সম্মানিত করতে পারি, জাতীয় পতাকাকে যেন আমরা বিদেশের মাটিতে আবার উড্ডীন করতে পারি, যেটা 2010-এ আমরা করেছিলাম। আচ্ছা, চমৎকার একটি উদ্যোগ। আপনি বলছিলেন চায়নার ব্যাপারটাও, সবকিছু মিলে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত ওটা গেছে এবং সেখান থেকে একটা সহযোগিতা আসছে। দেশীয়ভাবে কতটুকু সহযোগিতা পাচ্ছেন? আমরা তো নতুন অ্যাডহক কমিটি হয়েছি। 2010-এ আমি যখন ছিলাম সে সময় কিন্তু আমরা অনেক সহযোগিতা পেয়েছিলাম, বিভিন্ন ব্যাংক থেকে পেয়েছিলাম। বিশেষ করে এটিএন বাংলা আমাদেরকে এই এসএ গেমস যেটা হয়েছিল 2010-এ, আমাদের উশুটাকে ওনারা করেছিল, মানে লাইভ দেখিয়েছিল। সেই সঙ্গে আবার যে 2008-এ আমরা একটা থার্ড সাউথ এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপ করেছিলাম, সেটা তো এটিএন বাংলা লাইভ দেখিয়েছিল 2 দিন পর পর। তো আমরা ওই সময় একটা অভূতপূর্ব একটা সহযোগিতা পেয়েছিলাম। আশা করি এবার আমরা পাবো, হয়তো কেউ আমাদেরকে নিরাশ করবেন না। জি, অবশ্যই। আমরা সবসময় এটিএন বাংলা চাই যে খেলাধুলার পাশে থাকতে, এবং স্পেশালি এই নতুন উদ্যোগের যে খেলাগুলো হয়, আয়োজন করা হয়, সেগুলো তো বরাবরই দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই আমরা। সেই জায়গা থেকে যে এই যে খেলার যে একটা কম্পিটিশন, ক্রিকেট ফুটবলের পরে যদি যে খেলাগুলো থাকে, সবাই কিন্তু ক্রিকেট আর ফুটবলের প্রতি বেশি আসক্ত এবং সবাই সেটা দেখতে বেশ আগ্রহ। কিন্তু এক্সট্রাও যে অনেক ধরনের খেলা ফেডারেশন আছেন এবং এই যে উশু যেমন একটা তার পার্ট, সেই জায়গা থেকে এই রিপ্রেজেন্ট করার যে ব্যাপারটা দর্শকদের কাছে বা অডিয়েন্সের কাছে আরও পৌঁছানো বা এই ধরনের খেলাকে প্রমোট করার ক্ষেত্রে আপনারা পার্সোনালি কি আর উদ্যোগ নিয়েছেন? সবার আগে যে বিষয়টা দরকার হচ্ছে, আমি আপনাকে বলি যে ধরেন এই
ক্রিকেট বা ফুটবল সেটা হলো যে আমরা বলি যে খেললো, পয়সা পেলো, তাদের একটা আত্মকর্মসংস্থান যেটাকে বলি, তাদের পারিবারিক একটা নিরাপত্তাটা সেখানে হয়ে যায়। কিন্তু আমাদের উশুটা দিয়ে আপনি দূরে পাচ্ছেন, আপনি নিজের পারিবারিক নিরাপত্তাটাও পাচ্ছেন, ভালো রেজাল্ট করলে আপনি গোল পেলে বিভিন্ন বাহিনী আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে, জব হচ্ছে, সেই সঙ্গে আপনার আত্মরক্ষার যেটা দরকার বর্তমান সময়টাতে মেয়েদের, বিশেষ করে মেয়েদের, যেটা হচ্ছে ইফটিজিং, বুলিং, কিংবা ধরেন আমাদের সেলফ ডিফেন্স যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে, এইটার জন্য মার্শাল আর্টের কোনো বিকল্প নেই কিন্তু। আর সবচেয়ে এখন একটা বড় যে বিষয় হয়ে দাঁড়িয়েছে সবার কাছে, মারাত্মক, মানে ফ্যামিলির সবার কাছে, এটা হলো যে মোবাইল আসক্তি। এইটা থেকে বাচ্চাদেরকে দূরে রাখার জন্য মার্শাল আর্টের কোনো বিকল্প নেই, কারণ এটা একটা হলো গুরুমুখী শিক্ষা। এই শিক্ষাটা যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে উশু বা যেগুলো আছে, কারাতে, অন্যান্য ইভেন্ট আছে, এগুলোর মধ্যে আপনার বাচ্চাদের কিছু সম্পৃক্ত করতে পারেন, তাহলে বাচ্চারা ওই মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। এবং আদার্স যে আমি বললাম ইফটিজিং, বুলিং বা যে সেলফ ডিফেন্সের জন্য এটা কাজে লাগাতে পারে। আর সেই সঙ্গে হলো কি, আমরা এখন যেটা উদ্যোগ নিয়েছি, এতদিন ধরে সেটা করা হয়নি, আমরা উশুর বিষয়টি আমি বলছি যে উশুতে আমরা একটা কাজ করেছি যে প্লেয়ারদেরকে আর্থিকভাবে লাভবান করার জন্য আমরা কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এই নতুন কমিটি। সেটার মধ্যে রয়েছে, এবার আমরা তাদেরকে একটা প্রাইজ মানি দিচ্ছি। এরপরে আমরা তাদেরকে চাচ্ছিলাম কিছু খেলোয়াড়কে আমরা তাদের আর্থিক ভাতায় নিয়ে আসার জন্য, মানে মাসিক একটা ভাতা দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে আমরা আরেকটা জিনিস চাচ্ছি যে আগামী বছর আমরা করতে যাচ্ছি যে বিপিএল টাইপের, মানে যে ক্রিকেটে যেটা হয় ওই টাইপের আমরা উশু প্রিমিয়ার লিগ করার জন্য, বিদেশি খেলোয়াড় থাকবে, দেশি প্লেয়ার থাকবে, একটা কম্বাইন্ড ভাবে একটা খেলা হবে এবং সেটা টিকেট সিস্টেম ভাবে খেলা হবে এবং প্লেয়াররা যেন আর্থিকভাবে লাভবান হয়। আচ্ছা, এইগুলো আমরা চিন্তা ভাবনা করছি। আচ্ছা, এই ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ কেমন দেখছেন? যে কথাটা আপনি বলছিলেন যে সেলফ ডিফেন্সের একটা ব্যাপার চলে আসে, খেলাধুলায় তো একটা সময় মেয়েদের অংশগ্রহণটা খুবই কম ছিল, কিন্তু এখন মেয়েরাও খুব বেশি তারা ইন্ডিপেন্ডেন্ট হয়েছেন এবং তার পাশাপাশি তারা আত্মনির্ভরশীল হওয়ার যে প্রবণতা সেটাও তাদের মধ্যে কাজ করছে। সেখান থেকে খেলা কিন্তু একটা নতুন উদ্যোগ এবং খেলা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট লাইফে, এবং এই ধরনের ফেডারেশন বা এই ধরনের খেলার সাথে যুক্ত থাকাটাও মেয়েদের জন্য খুব ভালো। সেখান থেকে আপনার দৃষ্টিতে কেমন দেখছেন সবকিছু? সরকার তো একটা উদ্যোগ নিয়েছে যে প্রতিটা স্কুলে কিশোরী ক্লাব খোলা হয়েছে, সেখানে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের কিন্তু মার্শাল আর্ট প্রশিক্ষণটা বাধ্যতামূলক করে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এটা প্রশিক্ষণ শুরু হয়েছে। আমাদের ফেডারেশনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় শুরু করেছি, অলরেডি অনেকগুলো স্কুলে আমাদের ট্রেনিং চলছে, ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুলে এগুলো চলছে। এবং গার্ডিয়ানরা খুবই যে দেখছি যে এইটার প্রতি খুব হয়ে যাচ্ছে, মানে যে বাচ্চাদেরকে এটা করানোর প্রয়োজন এটা তারা বুঝতে পারছে। তো এই কারণে আমরা এখন দেখতে পাচ্ছি এটা আগ্রহটা বাড়ছে। আর মেয়েদের তো সবার আগে বাড়ছে, তারা তাদের মানে ফিটনেস, মেয়েরা তো একটু স্বাস্থ্য সচেতন হয় ছেলেদের চাইতে, এই দিক দিয়ে তারা মার্শাল আর্টে আসছে, আর একটু সেলফ ডিফেন্সটার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে তাদের এই জন্য তারা আসছে। আর আমাদের যেটা হচ্ছে কি, যে আমরা যদি আন্তর্জাতিকভাবে পদক পাওয়ার চেষ্টা করি, তাহলে মেয়েদেরকে দিয়ে আমার মনে হয় যে মার্শাল আর্ট ইভেন্ট যারা আছে, যেসব বিভিন্ন ফেডারেশন কর্মকর্তা রয়েছেন, তারা মেয়েদেরকে বেশি অগ্রাধিকার দিলে ভালো হয়। কারণ আমরা আমাদের দেশের এই মেয়েগুলোকে যদি আমরা প্রোভাইড করতে পারি, তো পদক নিয়ে আসাটা খুবই সহজ ছেলেদের চাইতে, কারণ ছেলেদের কম্পিটিটর বেশি, মেয়েদের কম্পিটিটর একটু কম থাকে। তো সেখানে আমরা যদি মেয়েদের দিকে একটু ফোকাস করি, তাহলে রেজাল্টটা নিয়ে আসাটা সম্ভব। ইটস এ গুড পয়েন্ট অ্যাকচুয়ালি। কত বছর থেকে কত বছর পর্যন্ত এই কম্পিটিশনগুলো ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়াটা সম্ভব? ইন্টারন্যাশনাল তো দু ধরনের খেলা হয়, একটা হলো ইউথ হয়, একটা সিনিয়র লেভেল হয়। সিনিয়রটা হলো 18 থেকে উপরে যারা আছে তারা, এবং সেটা একটা সাডেন টাইম, যেমন ধরেন 30-35 বছর খেলতে পারে না। আর যেটা 18 কম থাকে তারা ইউথ থাকে, আবার সেটা 12 কম যদি হয় তারা ক্যাডেট হয়ে যায়। তো বিভিন্ন ওয়েট ক্যাটাগরিতে ইন্টারন্যাশনালি খেলাগুলো হয়, ক্যাডেট চ্যাম্পিয়নশিপ হয়, ইউথ চ্যাম্পিয়নশিপ হয়, আপনার সিনিয়র লেভেলের চ্যাম্পিয়নশিপ হয়। তো এই সবগুলো ইভেন্টেই কিন্তু খেলা হয় কিন্তু সমানভাবে। আচ্ছা, আমরা কিন্তু দেখি যে খেলাধুলার কিন্তু একটা খরচ আছে, অনেক পরিবার থেকেও দেখা গেছে যে হয়তোবা ইচ্ছে আছে কিন্তু খরচের কথা চিন্তা করে ফ্যামিলি থেকে হয়তোবা দিতে চান না। ইটস আ ভেরি রিয়েল ফ্যাক্ট। তো একটু জানতে চাই যে উশু ফেডারেশন কিংবা এই ধরনের মার্শাল আর্ট যে এটাতে ব্যয়বহুল কেমন, মানে কেউ যদি চায় এই ধরনের কম্পিটিশনে অংশগ্রহণ করবেন এবং সেভাবে এগিয়ে যেতে চান, সেক্ষেত্রে তার খরচটা কেমন হবে বা আসলে পরিবার থেকে কতটা সাপোর্ট করতে পারবেন, এই ব্যাপার যদি একটু ক্লিয়ারলি বলতেন। আসলে এই উশু খেলার জন্য মধ্যে আপনার তেমন কোনো পয়সা খরচ হয় না। এখানে হলো সবার আগে দরকার সদিচ্ছাটা, আমি করব কি না। কারণ এখানে যেটা হচ্ছে ফেডারেশন মানে টোটালি যেটা দরকার সাপোর্ট দিবে। আর আমাদের যেটা হচ্ছে বিভিন্ন স্কুলে যেগুলো শেখানো হচ্ছে ফ্রি, কিন্তু এগুলো
মানে এগুলো ফ্রি শেখানো হচ্ছে। এদেরকে কিন্তু টিচারদের বেতন দেওয়া হয় কিন্তু মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে। তাহলে টিচারের বেতন লাগছে না, টিচারকে বেতন দিতে হচ্ছে না, তা ফ্রি করতে পারছে। আর সেই সঙ্গে আবার ওই যে টিচাররা যদি চায় বিভিন্ন জায়গাতে স্পন্সর ম্যানেজ করে, তারা চাইলে ড্রেসগুলো তারা গিফট দিতে পারে, ওখানে দিতে পারে। আর আমাদের সঙ্গে ফেডারেশন যদি যোগাযোগ করে, আমরা ইকুইপমেন্ট প্লাস ড্রেস দিব আমরা তাদেরকে, কোনো বিষয় না। তো এইটা যদি করতে পারে, প্লাস 3 মাস বা 6 মাস বা 1 বছর ধরে একটা ট্রেনিং করার পর তারা একটা হয়তো সার্টিফিকেট প্রদান করে, টি শার্ট প্রদান করে, এগুলো আমরা ফেডারেশন থেকে দিই আমরা। এইভাবে আমরা করলে আমার মনে হয় না খরচ তেমন নেই ধরতে গেলে। কিন্তু অন্যান্য যে খেলাগুলো আছে সেগুলোতে মাঠের প্রয়োজন হয় অনেক বড়, কিন্তু এই খেলাতে মাঠের প্রয়োজন হচ্ছে না, ছোট একটা জায়গার মধ্যে আমরা করতে পারছি। প্লাস আমার কোনো তেমন বেশি দামি কোনো ইকুইপমেন্টের প্রয়োজন হচ্ছে না, যেগুলো দেওয়া হচ্ছে। তো খুব সহজেই এবং অল্প পয়সার মধ্যে ছেলেমেয়েরা এগুলো করতে নিজের লাইফটাকে তৈরি করতে পারে। তো সবকিছু মিলিয়ে যে বলছিলেন যে এই আপনি সামনের বছরের কিছু প্ল্যানিং রয়েছে, আর কি কি প্ল্যানিং রয়েছে, মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ প্ল্যানিং হলো উশুটার জন্য, যেটা হচ্ছে যে আমরা এই খেলোয়াড়দেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা। যে কারণে আমাদের এই উশু বা বলেন মার্শাল লাইনে কিন্তু ছেলেরা আসতে চায় না, কারণ এখানে আর্থিক কোনো নিরাপত্তা নেই। এখানে এইটা হলো টোটাল বডি, মানে বডি গেম যেটাকে বলা হয়, মানে ফুল কন্ট্যাক্ট খেলা হয়, এখানে ইনজুর্ড হয়, এটার জন্য কোনো সেফটি নেই, কোনো ইন্স্যুরেন্স নেই। আমরা এগুলো করার জন্য একটা চিন্তা ভাবনা করছি। আবার সেই সঙ্গে হলো কোচ যারা ট্রেনিং করাবে, আমার দরকার হলো কোচ যারা এই প্লেয়ারগুলোকে তৈরি করবে, মানে একদম লোয়ার লেভেল থেকে যে গ্রাম পর্যায়ে যে তুলে নিয়ে আসবে, তাদের কোনো আর্থিকভাবে নিরাপত্তা নেই। আমরা তাদের একটা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি, যেটা আমি একটু আগে বললাম, আমরা কর্পোরেট লিগ বা এগুলো করে তাদের একটু করার চেষ্টা করছি। আমাদের ফান্ড থাকলে আমরা দিতে পারবো, আমাদের কিন্তু ফান্ড নেই কিন্তু ফেডারেশনের। আমরা হয়তো এই ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয় থেকে যেটা পাই, অলিম্পিক আমাদেরকে যেটুকু দেয় সেটা দিয়ে আমরা করি, বাকিটা আমরা নিজেরা স্পন্সর ম্যানেজ করি। তো এইটা আমাদের অনেক সীমাবদ্ধ রয়েছে, তার মধ্যে আমরা কাজ করার চেষ্টা করছি। তো সেই সঙ্গে হলো যদি স্পন্সররা যদি এগিয়ে আসেন, যেটা আপনি যদি দেখেন, খেয়াল করেন যে এসএ গেমসগুলোতে দেখেন পদক চলে আসে কিন্তু বিভিন্ন এই একক খেলাগুলো দিয়ে। দলগত খেলাগুলোতে আমাদের রেজাল্ট কিন্তু তেমন ভালো না, কিন্তু একক খেলাগুলোতে আমাদের রেজাল্টগুলো ভালো। আপনি ধরেন এই যে ধরেন কমনওয়েলথ গেমস ধরেন, এশিয়ান গেমস ধরেন, কিংবা ধরেন আমরা সুযোগ পাচ্ছি অলিম্পিকে কি দিয়ে, একক গেম দিয়ে। তো এইগুলোর প্রতি একটু সরকারের নজর দেওয়া উচিত, এবং সেই নজরগুলো যদি দেওয়া যায় তাহলে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। আর ভালো রেজাল্ট করলে তাদেরকে যদি একটা জবের ব্যবস্থা করে দেওয়া যায়, যেটাকে আমরা আর্থিক নিরাপত্তা বলি, সেটা যদি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এই লাইনে অনেক ছেলে পেলে আসবে খেলতে, এবং আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটাকে বিশ্বের দরবারে তুলে ধরাটা কোনো বিষয় না, ইজি ব্যাপার। এটা খুব প্রাউডলি আসলে রিপ্রেজেন্ট করা যাবে তখন। একদম ইজিলি হবে। এবার একটু আপনার ব্যাপারে জানতে চাই, আপনার ছোটবেলা কোথায় কেটেছে এবং খেলাধুলার সাথে যুক্ত হওয়ার যে প্যাটার্নটা সেটা কবে থেকে স্টার্ট হয়েছে? আমি তো আমার অবস্থান হলো চিটাগং, চট্টগ্রামের পটিয়াতে হলো আমার বাড়ি। তো ওখান থেকে আমার প্রথম শুরু। তো আমাদের তো মার্শাল আর্টটা ওই দিক দিয়ে আসছে বাংলাদেশে। বাংলাদেশের প্রথম মার্শাল আর্ট শুরু হয় কিন্তু চট্টগ্রাম দিয়ে কিন্তু। তো সেই হিসাবে ওই দিক দিয়ে আমি পেয়ে গেছিলাম। তো মার্শাল আর্ট আমার প্যাশনটা আসছে ব্রুস লির ছবিগুলো দেখে। সেই সময় আমরা বাসায় তখন একটা ভাইব ছিল, একটা ওই ছিল। তো সেইখান থেকে একটা মার্শালের প্রতি একটা ঝোঁক চলে আসে, যে মার্শালটা করলে তো দেখছি যে একসাথে অনেকগুলো লোককে কাবু করা যায়, স্যালারি দরকার। ওই শিখতে শিখতে এক সময় দেখা গেল যে এটা প্রফেশন হিসেবে আমার কাজ, আমি চলে আসছি এই লাইনে। এটা আমার এখন প্রফেশন কিন্তু। প্লাস আমি এটাকে অনেকগুলো আমার সেন্টার বাংলাদেশে আছে, বিভিন্ন জায়গায় আমার আধুনিক মানে আমি কয়েকটা সেন্টার তৈরি করেছি ঢাকাতে। প্লাস আমার অনেকগুলো ফিটনেস সেন্টারও আছে। তো সেইগুলো দিয়ে আমি যে কাজটা করছি, যে মানে ছেলে মেয়েকে চাচ্ছি সামাজিকভাবে তাদেরকে যেন এই মাদক থেকে দূরে রাখা যায়, তাদেরকে যেন ভালো একটা যেন আমি সুনাগরিক তৈরি করে যেটুকু করা থাকে সেটাও করতে পারলাম, প্লাস আমারও কিছু আর্ন হলো। মানে এই জন্য আমি এই লাইনে চলে আসার, এবং সেইখান থেকে আমার আস্তে আস্তে চলে আসে এখানে। বা চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলে অনেক ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। যারা আমার এই চায়ের চুমুক অনুষ্ঠানটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন তাদেরকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।